আসসালামু আলাইকুম বন্ধুরা। এই শহরের সেরা সব কুংফু মাস্টারদের একের পর এক খুবই নির্মমভাবে খুন করে চলেছে একজন সাইকোপ্যাথ খুনি। পুলিশের কোনো ধারণাই নেই সেই লোকটা আসলে কে আর কেনই বা এইসব খুন করে বেড়াচ্ছে। তাই এখন এই খুনিকে ধরতে পুলিশ শেষ পর্যন্ত বাধ্য হয়ে জেলখানা থেকে এমন একজনকে বাইরে বের করে আনে যে নিজেই ছিল এক মারাত্মক ভয়ঙ্কর খুনি। তো এখন এই দুই খুনির এই মারাত্মক লড়াইয়ের শেষ পর্যন্ত কে বেঁচে থাকে সেটা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওর শেষ পর্যন্ত। তো ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো হ্যাঁ, গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যেখানে খুবই বাজেভাবে আহত হয়ে গিয়েছিল। এই অবস্থাতেই সে পুলিশ স্টেশনে চলে আসে আর সেখানে বসে থাকা পুলিশদেরকে বলে, স্যার আমি একজনকে খুন করেছি। এই কথা শুনে পুলিশেরা কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ এর আগে কেউ কখনো এভাবে পুলিশ স্টেশনে এসে নিজেকে গ্রেফতার করার দাবি জানায়নি। তারা এই কেসটার তদন্ত করে আর যার পর খুনের অপরাধে ওই লোকটার 5 বছরের সাজাও হয়ে যায়। তো ওই ঘটনার এখন 3 বছর পরের সিন আমরা দেখতে পাই, যেখানে একটা হাইওয়েতে একটা গাড়ির খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। কিছু লোক এখন পুলিশ অফিসার লুককে ওই ক্রাইম সিনে নিয়ে চলে যায়, যেখানে পুলিশ অফিসার দেখতে পায় যে ভিকটিমের গাড়ি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। তারা যখন ওখানে পড়ে থাকা লাশের উপর থেকে কাপড়টা সরায় তখন সেটা দেখে একেবারেই তাদের কাছে মনে হচ্ছিল না যে এই লাশটা আসলে অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে। তাদের ধারণা যে নিশ্চয় এই লোকটাকে কেউ খুন করেছে, তারপর এই গাড়ির ভেতরে রেখে গেছে। তো সেখানে তারা তল্লাশি করতে গিয়ে একটা বন্দুকও খুঁজে পায়, কিন্তু অদ্ভুতভাবে সেই বন্দুক দিয়ে খুনটা করা হয়নি। যাই হোক, এখন লাশটাকে ফরেনসিক বিভাগে পাঠানো হয় আর সেখানকার ডাক্তার সকল পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে এই লাশের পাঁজর আর বুকের হাড় ভেঙে গেছে। শরীরে কোথাও কোনো কাটা দাগ নেই, কিন্তু লাশটার ঘাড়ের হাড় আর শ্বাসনালীতে খুবই মারাত্মক ফ্র্যাকচার হয়েছে। এইসব আঘাত কোনো অ্যাক্সিডেন্টের কারণে হতেই পারে না, এগুলো খুবই বাজেভাবে মারধর করার দাগ। তো যাই হোক, যেই এই লোকটাকে খুন করুক না কেন, সে খুবই ভালোভাবে জানে যে শরীরের কোন জায়গাতে আঘাত করলে মানুষের মৃত্যু হতে পারে। তো এইসব কথাবার্তা বলতে বলতে তারা সেখানে একটা স্ট্যাম্পও খুঁজে পায়, যেটা খুনি নিজের নিশানা হিসেবে এখানে ফেলে রেখে গিয়েছিল। তো এরপর আমরা শিয়াহোকে দেখতে পাই যে কিনা এখনও জেলখানাতে নিজের সাজা কাটছিল। তাদের জেলে নতুন একজন কয়েদি এসেছে যার সাথে শিয়াহোর খুবই ভালো মিল হয়ে গেছে, কিন্তু জেলের বাকি কয়েদিরা ওই লোকটাকে আবার পছন্দ করতো না। তো ওই দিন তারা ক্যাফেটেরিয়াতে তাকে বিরক্ত করতে থাকে আর ধমক দিয়ে বলে, বুড়ো, এরপর যদি এই বেঞ্চে আবারও বসেছিস তাহলে তোর পা ভেঙে তোকে আবারও লকারে বসিয়ে রাখবো। এই কথা শুনে ওই কায়েরি কিন্তু ভয় পায় না, বরং সে পিছিয়ে দেওয়ার পাত্রও ছিল না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবার আগেই শিয়াহো সাথে সাথে তাদের মাঝে এসে ঝগড়াটা মিটিয়ে দেয়। এরই মাঝেই শিয়াহোর নজর টিভিতে পড়ে, যেখানে গত রাতের ওই খুনের খবরটা চলছিল। নিউজটা দেখে শিয়াহো তাড়াতাড়ি গার্ডের কাছে চলে আসে আর বলে যে আমার খুবই জরুরি একজনের সঙ্গে কথা বলা দরকার। কিন্তু গার্ড বলে যে আগে ফর্ম পূরণ করো, এরপর দেখা যাবে তোমার সুযোগ কখন আসে। কিন্তু শিয়াহো নিউজে এমন কিছু একটা দেখে ফেলেছিল যে এখন দ্রুত তার কারো একজনের সঙ্গে কথা বলার দরকার। তো অনেকবার রিকোয়েস্ট করার পরেও যখন গার্ড তার কথায় রাজি হয় না, তখন শিয়াহোর কাছে নিজের কথা শোনানোর মাত্র একটাই রাস্তা বাকি ছিল। সে নিজের সেলে ফিরে আসে আর ওই কয়েদিদেরকে খুবই বাজেভাবে পেটাতে শুরু করে। তো দেখতে দেখতে জেলখানায় তুলকালাম বেঁধে যায় আর ভয়ঙ্কর সব কয়েদিদের একটা দল শিয়াহোকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা সবাই একসঙ্গে তাকে মারার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একা হওয়া সত্ত্বেও শিয়াহো তাদের খুব বাজেভাবে মারে। সে আসলে কাউকে এভাবে আঘাত করতে চায়নি, কিন্তু তাদের লিডার যখন শিয়াহোর মাথায় একটা ভারী লোহা দিয়ে আঘাত করে, তখন শিয়াহোর চোখে এমন রাগ জ্বলে ওঠে যা এই লোকেরা কখনোই আগে দেখতে পায়নি। সে ওই লিডারের হাত পা ভেঙে দেয় আর তার শেষের আঘাতটাতে লিডারের প্রাণও চলে যেতে পারত। কিন্তু শিয়াহো নিজেকে থামিয়ে দেয়, কারণ সে কসম করেছিল যে সে আর কাউকে কখনো মেরে ফেলবে না। তো যাই হোক, খুব জলদি গার্ডেরা শিয়াহোকে কন্ট্রোলে নিয়ে নেয়, কিন্তু সে সমানে একটাই দাবি করতে থাকে যে তাকে অফিসার লুকের সঙ্গে দেখা করতে হবে, ওনার সাথে কথা বলতে হবে। তো এত সব কিছু করে সে যেহেতু এত ঝামেলা পাকিয়েছিল, যেটা দেখে বিরক্ত হয়ে অবশেষে লুক তার সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। তো এখন জেলখানার গার্ডেরা অফিসার লুককে জানায় যে এই কায়েদের নাম শিয়াহো আর গত 3 বছর ধরে তার রেকর্ড অনেক ভালো ছিল,
কিন্তু কাল হঠাৎ করে সে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করে আর আপনার সঙ্গে দেখা করা আর কথা বলার জন্য সে কয়েদিদের সঙ্গে মারামারি শুরু করে দেয়। সে একেবারে আনকন্ট্রোলড হয়ে গিয়েছিল। তার আচরণ খুবই অদ্ভুত ছিল। সে শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করবে বলে অনেক চিৎকার চেঁচামেচিও করেছে। তো যাই হোক, লুক যখন শিয়াহোর সঙ্গে দেখা করতে যায় তখন শিয়াহো তাকে বলে, ম্যাডাম, আমি যে কয়েদিদেরকে মেরেছি আমি তাদেরকে কিছু দিতে চাই। পরের বার যখন আপনি আসবেন তখন আমি আপনাকে এর টাকা শোধ করে দেব। শিয়াহো চেয়েছিল যে তার হাতে মার খাওয়া সকল কয়েদিরা যেন এক প্যাকেট করে সিগারেট পায়, কারণ শুধুমাত্র লুকের সঙ্গে কথা বলার জন্য সে বিনা কারণে এই লোকগুলোকে মেরেছিল যাদের কোনো দোষও ছিল না। সে এই সিগারেটের প্যাকেটের মাধ্যমে নিজের অনুশোচনা করতে চাচ্ছিল। কিন্তু লুক জিজ্ঞাসা করে যে ঠিক আছে, আমি সব কিছু করে দেব, কিন্তু তোমার এটা কেন মনে হয় যে আমি আবারও এখানে আসবো আর তখন তুমি আমাকে ওই টাকা পরিশোধ করে দেবে? আর হ্যাঁ, তুমি আমাকে কেনই বা এখানে ডেকেছো? এর উত্তরে শিয়াহো তাকে জানায় যে ম্যাডাম, গত রাতে যে মানুষটা খুন হয়েছে আমি তার সঙ্গে একসময় বক্সিং রিংয়ে লড়াই করেছিলাম। সে খুব ভালো একজন বক্সার ছিল। আমি ওকে খুব ভালোভাবে চিনি আর আমার বিশ্বাস আপনি এই কেসের ব্যাপারে বেশি বেশি জানার জন্য আমার সঙ্গে দেখা করতে আবারও এখানে আসবেন। তো শিয়াহো এখানে বলে যে সে জানে না যে কারা ওই লোকটাকে খুন করেছে, কিন্তু সে এটা জানে যে খুনি আসলে এখন কি ভাবছে। আর এখন খুনির কাছে এটা তো শুধুমাত্র একটা শুরু ছিল, সে হয়তো আবারও নতুন কাউকে মারবে। তার বিশ্বাস ছিল যে খুনি এইসব কিছু অকারণে করছে না, নিশ্চয়ই এর পেছনে ওই খুনির কোনো বড়সড় উদ্দেশ্য রয়েছে। শিয়াহো বলে যে যদি অন্য কোনো ব্যাপার হতো তাহলে ওই খুনি সরাসরি গুলি করেও লোকটাকে মারতে পারত, কিন্তু আমরা দুজনেই জানি যে তাকে কত নির্মমভাবে মেরে মারা হয়েছে। আর নিরস্ত্র কাউকে মারাটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, কারণ সে কারো ক্ষতির কারণ হতেই পারে না। নিশ্চয়ই ওই লোকটা কোনো সাইকোপ্যাথ যে কিনা মানুষকে এমন কষ্ট দিয়ে মারতে পছন্দ করে। তো ওই সাইকোপ্যাথটাকে খুঁজে বের করতে আমি আপনাকে সাহায্য করতে পারি, শুধু আপনি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। লুক বলে যে দেখো, তুমি খুব ভালো কুংফু জানো, এর মানে এই নয় যে তুমি এই কেসে আমাকে সাহায্য করতে পারবে। আমি কেনই বা তোমার উপরে ভরসা করব? এই কথা বলে সে এখান থেকে উঠে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই শিয়াহো কিছু মানুষের নাম বলতে শুরু করে। সে বলে যে ম্যাডাম, দেখে নিন, ওই খুনির পরের শিকার এই 8 জন মানুষের মধ্যেই একজন হবে। এই কথায় লুক একেবারে বিশ্বাসই করতে চায়নি, কিন্তু সে যেহেতু এখনো পর্যন্ত এই কেস সম্পর্কিত কোনো শক্ত প্রমাণ খুঁজে পায়নি, তাই সে শিয়াহোর বলা এই নামগুলো মাথায় ভালোভাবে গেঁথে নেয়। এই জন্য এখন সে ব্যাস সেফটির জন্য নিজের লোকেদেরকে ওই 8 জন লোকের ডিটেল বের করতে বলে। আর অন্যদিকে আমরা ওই সিরিয়াল কিলারকে দেখতে পাই যে কিনা তার পরের খুনের প্ল্যানিং করছিল। সে দেয়ালে কারো একজনের নাম লিখে দেয় আর আজ রাতেই সে তাকে খুন করার প্ল্যান করে। এরপর আমাদের একজন নামকরা ভাস্করকে দেখানো হয় যে কিনা গভীর রাত পর্যন্ত জেগে নিজের অসমাপ্ত কাজ শেষ করছিল। এই ভাস্কর 10 বছর আগে পুরো এশিয়ার কিকবক্সিংয়ের চ্যাম্পিয়ন ছিল। সে যে কাউকে হারিয়ে দিতে পারত, কিন্তু কিছু সময় পরে সে রিটায়ার হয়ে যায় আর একজন আর্টিস্ট বনে যায়। সে এখন নিজের কাজ করছিল, কিন্তু তখনই সে একজন লোককে দেখতে পায় যে কিনা তার পারমিশন ছাড়াই এখানে ঢুকে পড়েছিল। ভাস্কর লোকটা বলে যে দেখো, এখান থেকে নিচে নেমে যাও, না হলে কিন্তু খুব পস্তাতে হবে। কিন্তু ওই লোকটা শুধুমাত্র তার নিজের নাম ওই ভাস্করকে বলে যে আমি হলাম ফাং ইউ সাও। আর সে এটাও বলে যে আজকে আমি তোমার সঙ্গে লড়াই করব, আর আজ আমাদের মধ্যে লড়াইয়ে যে হারবে সে মরবে। তো এখানে আর্টিস্ট আসলে তার সঙ্গে লড়াই করতে চায়নি, কিন্তু ফাং যখন তার মূর্তিটা ভেঙে দেয় তখন পরিস্থিতি একেবারে হাতের নাগালের বাইরে চলে যায়। তখন আর্টিস্ট ফাংয়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, আর এরপর এই দুজনের মাঝে মারাত্মক ফাইট শুরু হয়ে যায়। এই আর্টিস্টটা খেয়াল করে যে ফাংয়ের একটা পা ছোট ছিল, কিন্তু পঙ্গু হওয়া সত্ত্বেও সে খুবই ভালো লড়াই করছিল। কিন্তু ফাং কাউন্টার আঘাতে ওই লোকটার একটা পা ভেঙে দেয়, যার কারণে সেই লোকটা খোঁড়া হয়ে যায়। আর অবশেষে ফাং একটা ডেডলি কিক দিয়ে তার ঘাড়ও ভেঙে দেয়, যার ফলে ওই লোকটার মৃত্যু হয়ে যায়। তো যাই হোক, অন্যদিকে লুক শিয়াহোর ব্যাপারে সকল ডিটেল বের করে ফেলে। সে জানতে পারে যে 3 বছর আগে তার একটা মার্শাল আর্ট স্কুল ছিল, এমনকি সে পুলিশদেরকেও মার্শাল আর্ট শিখিয়েছিল। কিন্তু একদিন তার হাতে একটা খুন হয়ে যায় আর তার 5 বছরের সাজা হয়। সে শিয়াহোর ব্যাপারে আরও কিছু জানতে যাবে, কিন্তু ঠিক তখনই সে খবর পায় শহরে আরও একটা খুন হয়ে গেছে। মারা যাওয়া মানুষটা ওই 8 জনের মাঝে একজন ছিল যাদের নাম শিয়াহো বলেছিল। সে সাথে সাথে শিয়াহোর সঙ্গে দেখা করতে যায় আর তাকে জানায় যে আরও একজনের মৃত্যু হয়ে গেছে। কিন্তু শিয়াহো এই মৃত্যুর ব্যাপারে আগে থেকে আন্দাজ করতে পেরেছিল। সে এটাও বুঝতে পারছিল যে ওই লোকটার মৃত্যু একটা প্রাণঘাতী লাথির কারণে হয়েছে।
লুক জিজ্ঞাসা করে যে তুমি এসব কিছু জানলে কিভাবে। এর জবাবে শিয়াহো বলে যে আজকে যে লোকটাকে খুন করা হয়েছে সে কিক বক্সিংয়ের সেরা একজন প্লেয়ার ছিল, তার কিক খুবই বিখ্যাত ছিল আর এই জন্য তাকে কিক মেরে খুন করা হয়েছে। আর আপনার কি মনে আছে যে প্রথমজন কিন্তু খুব ভালো একজন বক্সার ছিল আর এই জন্যই তাকে ঘুষি মেরে খুন করা হয়েছে। এইসব কথা শুনে লুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কিন্তু শিয়াহো আর বাকি তথ্যগুলো লুককে ততক্ষণ পর্যন্ত বলবে না যতক্ষণ পর্যন্ত না লুক তাকে জেলখানা থেকে বের করে নেবে। তো যাই হোক, এত চেষ্টা করার পরেও পুলিশ এখনও খুনের আসল কারণ জানতে পারেনি। আর এখন এই কেসটা যেন লুকের হাত থেকে বেরিয়ে না যায়, তাই লুক সুপারিশ করে শিয়াহোকে জেল থেকে রিলিজ করিয়ে আনে। তাকে একটা টেম্পোরারি পাস দেয়া হয় আর সাথে একটা সেলফোনও দেয়া হয় যেটা তাকে 24 ঘন্টা চালু রাখতে হবে। শিয়াহো বলে যে মার্ডারের সিকোয়েন্স দেখে বোঝা যাচ্ছে যে খুনি মার্শাল আর্ট সম্পর্কে খুব ভালোভাবে জানে, আর ওই খুনির শিকারের ধরন দেখে আমরা এটাও বুঝতে পারছি যে ও খুবই দক্ষ খেলোয়াড়দেরকেই টার্গেট করেছে। তাই হতে পারে যে তার পরের শিকার তাদের মাঝে কেউ একজন হবে যাদের নাম শিয়াহো আগেই বলেছিল। তাই শিয়াহো লুককে এখন মঙ্ক শহরে যেতে বলে, কারণ যাই হোক না কেন তার বিশ্বাস খুনি এখন ওখানেই যাবে। অন্যদিকে আমরা ওই সিরিয়াল কিলারকে দেখতে পাই যে কিনা দেয়ালে নিজের পরের শিকারের নাম লিখে ফেলে, আর এরপর সে আরও একজন দক্ষ খেলোয়াড়ের কাছে যায় যাকে গ্র্যাপলিংয়ের এক্সপার্ট মানা হতো, কিন্তু ফাং যে কিনা খুনি ছিল তাকেও খুব বাজেভাবে মেরে ফেলে। শিয়াহো যখন সেখানে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তার লাশ দেখে শিয়াহো আন্দাজ করে ফেলে যে তাকে কিভাবে মারা হয়েছে, কারণ লাশের অবস্থা দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে খুনি তাকে মারার জন্য ভয়ঙ্কর গ্র্যাপলিং টেকনিক ব্যবহার করেছে। তারা কেসের ইনভেস্টিগেশন করছিল, কিন্তু ঠিক তখনই শিয়াহোর নজর ফাংয়ের উপরে পড়ে যে কিনা সেখানে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। শিয়াহো সাথে সাথে তার পিছু নেয়, কিন্তু ফাং বিদ্যুতের মতো দ্রুত ছিল। বিশাল এক লাফ দিয়ে সে অন্য একটা বিল্ডিংয়ে চলে যায়, কিন্তু বেচারা শিয়াহো এমনটা করতে পারে না, যার কারণে ফাং সোজা তার চোখের দিকে তাকায়, যেন তাকে চ্যালেঞ্জ করে যে তুই আমাকে কখনোই ধরতে পারবি না। এরপর শিয়াহো নিজের বাড়িতে ফেরে আর তাকে দেখে তার স্ত্রী সিনিয়াং তাকে জোরে একটা থাপ্পড় মারে, কিন্তু শিয়াহো তার রাগ বুঝতে পারছিল, তাই সে একটুও রাগ না করে তাকে জড়িয়ে ধরে। শিয়াহো তার বাবার কাছেও ক্ষমা চেয়ে নেয়, যার কথা সে ওই দিন শোনেনি। আসলে শিয়াহোর মনে হতো যে অন্য ক্লাবকে লড়াইয়ে হারাতে পারলেই কেবলমাত্র তার নাম ছড়িয়ে পড়বে, কিন্তু সে আসলে ভুল ছিল, কারণ এই কাজটা করতে গিয়ে তার হাতে একজনের মৃত্যু হয়ে যায় আর তারপর সব কিছু শেষ। তো এখানে শিয়াহোকে চিন্তিত দেখে সিন তার হাতে একটা সুতো বেঁধে দেয়, যেটা তাকে নিজের উপরে কন্ট্রোল রাখতে সাহায্য করবে বলে সিন বিশ্বাস করত। শিয়াহো যখন ঘরের কাজে সিনকে সাহায্য করছিল, ঠিক তখনই সে একটা বক্সের ভেতরে ওই স্ট্যাম্পটা খুঁজে পায়, যেটা খুনি খুন করার পরে লাশের কাছে ফেলে যেত। সে সিনকে জিজ্ঞাসা করে, তুমি এটা কোথায় পেলে? এর জবাবে সিন তাকে জানায় যে 3 মাস আগে এখানে একজন লোক এসেছিল, সে আমাকে এটা দিয়ে বলেছিল তোমাকে দেওয়ার জন্য। শিয়াহো বুঝতে পারে যে বিপদ এখন তার উপরেও ঘুরপাক খাচ্ছে, তাকে যত দ্রুত সম্ভব ওই খুনিকে ধরতে হবে, নইলে ওই খুনির হাতে তাকে মরতে হতে পারে। তো এখন পরদিন তারা একজন লোকের কাছে চলে যায়, যে এই লোকটা এইসব স্ট্যাম্পের ব্যাপারে খুব ভালোভাবে জানতো। সে জানায় যে কয়েকশো বছর আগে এই স্ট্যাম্প ওই ফাইটারদেরকে দেয়া হতো যারা লড়াইয়ে হেরে যেত। তাদের কেসের ব্যাপারে এখানে আলোচনা হচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে বসে থাকা একজন বৃদ্ধ মানুষ তাদের কথা শুনে ফেলে। সে বলে যে আমি চিনি ওই লোকটাকে, 6 বছর আগে সে আমাকেও চ্যালেঞ্জ করেছিল, আর আমাকে হারানোর পরে সে আমাকে ঠিক এরকমই একটা স্ট্যাম্প দিয়েছিল। তার কাছ থেকে শিয়াহো জানতে পারে যে খুনি নিশ্চয়ই আশেপাশে কোথাও রয়েছে। তারপর পুরো পুলিশ ফোর্স ওই খুনিটাকে খোঁজার জন্য এক বিশাল সার্চ অপারেশন শুরু করে দেয়। সেখানে একজন বাড়ির মালকিনের কাছ থেকে তারা জানতে পারে যে ফাং তার অসুস্থ স্ত্রীর সঙ্গে এখানেই বসবাস করত, কিন্তু কয়েক মাস আগে সে অ্যাডভান্স ভাড়া দিয়ে এখান থেকে চলে গেছে। রুমের ভেতরে পড়ে থাকা জিনিসপত্রগুলো দেখে বুঝতে পারে যে ফাং এখানে কত মারাত্মক লেভেলের ট্রেনিং করত। তো যাই হোক, বাড়ির মালকিন তাদেরকে জানায় যে ফাং প্রতিদিন নিজের মুখে সাদা রঙের কিছু একটা ঘষত, যার কারণে কখনো কখনো তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করত। শিয়াহো বলে যে এটা এক ধরনের প্র্যাকটিস, অনেক পুরনো একটা পদ্ধতি যেখানে লবণ ব্যবহার করা হয় নিজের চামড়ার উপরে, শুধুমাত্র চামড়াকে আরও শক্ত করার জন্য এই কাজটা করা হয়, যাতে করে সে আরও বেশি কষ্ট, আরও বেশি মার সহ্য করতে পারে।
তারা দেয়ালে কিছু নোটসও খুঁজে পায়, যা থেকে তারা জানতে পারে যে ফাং নাম্বার 1 ফাইটার হতে চায়, আর এই কারণে সে সবচেয়ে সেরা কুংফু মাস্টারদেরকে খুন করছে যাতে করে তার সামনে কেউ দাঁড়াতেই না পারে। তো এখানে তারা খুনের আসল মোটিভ জেনে যায় যে সে আসলে শহরের মধ্যে সবথেকে সেরা কুংফু প্লেয়ার হতে চায়। এখন শুধু তাদের কাজ হলো সেই খুনিকে খুঁজে বের করা। তো এখন শিয়াহো বলে যে আমাকে এখন ফিরে যেতে হবে। আসলে রিলিজ করার বদলে তারা এই শর্তই রেখেছিল শিয়াহোকে যে তার সময় শেষ হয়ে গেলে তাকে আবারও জেলে ফিরে যেতে হবে। কিন্তু অনেকক্ষণ ভাবার পরে লুক শিয়াহোর স্ত্রীকেও সাথে নিয়ে যাবার কথা বলে, কারণ এখানে তার স্ত্রীরও প্রাণের ঝুঁকি ছিল। তো যাই হোক, এখন শিয়াহো বলে ওঠে যে এখন ওই খুনির পরবর্তী শিকার এমন একজন মানুষ হবে যে অস্ত্র চালাতে খুবই দক্ষ। আর শিয়াহো খুব ভালোভাবে এমন একজন মানুষকে চিনত যে কিনা তলোয়ার বাজিতে ছিল পুরো দেশের সেরা। তো তলোয়ার চালানোতে দক্ষ ওই মানুষটা এখন একটা রেস্টুরেন্ট চালায়। আর শিয়াহো জানতে পারে যে সে কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার পর ডাক্তার তার হাতে একটা মেটালের রড লাগিয়ে দিয়েছে। শিয়াহোর সাথে সাথে বুঝে যায় যে তারা আসলে ভুল মানুষের কাছে চলে এসেছে, কারণ ফাং কখনোই কোনো দুর্বল মানুষের সঙ্গে লড়াই করবেই না। সে এই সব কিছুই ভাবছিল যে এই দেশসেরা লোকটার কাছে যদি ফাং না আসে তাহলে সে যাবে কার কাছে। ঠিক তখনই তার মনে পড়ে যায় যে তার একজন স্টুডেন্ট হংকংয়ের খুবই নাম করা অ্যাকশন স্টার, আর সে নিজে তাকে ট্রেনিং দিয়েছিল। অন্যদিকে হংকংয়ে আমরা একটা মুভির সেট দেখতে পাই যেখানে একটা অ্যাকশন মুভির শুটিং চলছিল। অ্যাকশন স্টার লুই ফ্যান নিজের স্টান্ট করতে যাবে, কিন্তু ঠিক তখনই ফাং সেখানে এসে মাঝখানে দাঁড়িয়ে যায়। কিছু লোক তাকে ওখান থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু ফাং তাদের একজনের পেটে আসল তলোয়ার ঢুকিয়ে দেয়। সে বলে যে এটা কোনো সিনেমার ফাইট হচ্ছে না, চলো ভাগো এখান থেকে। এরপর সিনেমার পুরো ক্রু মেম্বারেরা ওখান থেকে পালিয়ে যায়, আর সে লুই ফ্যানকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। এরপর লুই নিজেও কোনো রাস্তা না দেখে তার অস্ত্র হাতে তুলে নেয় আর লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এখানে দুজনের মাঝে মারাত্মক তলোয়ার যুদ্ধ হয়। লুই তলোয়ার চালানোতে অনেক দক্ষ ছিল, কিন্তু ফাংয়ের ভয়ঙ্কর ট্রেনিংয়ের কাছে সেও বেশিক্ষণ টিকতে পারে না। ফাং লুইয়ের পিঠে তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু এটা সত্ত্বেও লুই হার মানে না। খুব জলদি দুজনের হাত থেকে তলোয়ার পড়ে যায়, আর তখনই ফাং একটা ধারালো ব্লেড দিয়ে তার উপরে হামলা করে বসে। সে লুইকে বেশ কয়েকবার আঘাত করে আর শেষমেশ তার গলার রক কেটে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে এই মৃত্যুর ব্যাপারে জানতে পেরে শিয়াহো বলে ওঠে যে ওই খুনির উপরে নাম্বার 1 হওয়ার ভূত চেপেছে, ওকে আমাদের আটকাতেই হবে, না হলে সে ওর চেয়ে ভালো প্রত্যেকটা মানুষকে মেরে ফেলবে। এরই মাঝে পুলিশ অফিসার লুককে ফোন করে জানায় যে গত 3টে খুন আগে থেকেই খবরের কাগজের হেডলাইনে রয়েছে, কিন্তু গতকাল রাতের খুনটা একটু অন্যরকম ছিল, কারণ ওই লোকটা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়ক ছিল। তাই মিডিয়া এই কেসটা নিয়ে পুলিশের উপরে মারাত্মক চাপ দিচ্ছে। তাই কমিশনার নিজেও লুককে এখন দ্রুত এই কেসটা সলভ করার জন্য বলে। কমিশনার এই কেসটা দ্রুত বন্ধ করতে চায়, কিন্তু লুক এখন খুনিকে ধরার জন্য তার কাছে 72 ঘন্টার শেষ সময় চেয়ে নেয়। খুনি মিডিয়াতে কুংফু কিলার নামে একেবারে ফেমাস হয়ে গিয়েছিল। তার আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছিল যে জুডো, কারাটে আর কুংফু শেখা স্টুডেন্টেরাও তার নাম শুনলে ভয় পেত। একদিন পুলিশের কাছে হঠাৎ করে ফাংয়ের কল চলে আসে, কিন্তু সে শুধুমাত্র শিয়াহোর সঙ্গে কথা বলতে চায়। আর এখন শিয়াহো ফোন ধরলে ফাং শিয়াহোকে বলে, আমাকে ধন্যবাদ দেবে না শিয়াহো, তোমাকে তো আমি জেল থেকে বাইরে বের করে আনলাম। তুমি কুংফুতে এতটাই দক্ষ যে তুমি চাইলে জেলের দেয়াল তোমাকে কোনোভাবে আটকে রাখতে পারতো না, কিন্তু তুমি সব সময় নিজের শক্তি লুকিয়ে রেখেছো। ওই দিন যখন আমাদের ছাদে দেখা হয়েছিল তখন তুমি আমাকে খুবই হতাশ করেছিলে। আমি ভেবেছিলাম আমাদের মাঝে একটা মারাত্মক লড়াই হবে, কিন্তু তুমি তো আমার পিছু করতে পারবে না। কিন্তু আমি আশা করছি যে পরের বার আমরা যখন মুখোমুখি হব তুমি আমাকে একটা কড়া টক্কর দিতে পারবে। তুমি চাইলে আমি তোমাকে এতে সাহায্য করতে পারি, কারণ আমি খুবই ভালোভাবে জানি যে তোমার ভেতরের শক্তি কিভাবে বের করে আনতে হয়। কারণ আমি যদি তোমার বউকে মেরে ফেলি তাহলে তুমি এতটাই রেগে যাবে যে তুমি যে কাউকে মেরে ফেলতে পারবে। তখন আমাদের মাঝের লড়াইটা শেয়ানে শেয়ানে হবে। এই কথা শুনে শিয়াহোর রক্ত একেবারে গরম হয়ে ওঠে, কিন্তু ফাং তাকে বলে যে আমাকে আটকানোর মাত্র একটাই রাস্তা আছে, সেটা হলো আমাকে মেরে ফেলা। তো দেখো, যদি পারো আমাকে মারার চেষ্টা করে দেখো। তাদের কথার মাঝে পুলিশ ফাংয়ের লোকেশন ট্রেস করে ফেলে, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগে ফাং ওখান থেকে চলে গিয়েছিল।
তাদের এই কথা শুনে লুক বুঝতে পারে যে খুনি শিয়াহোকে খুব ভালোভাবে চেনে। সে নিজের লোকেদেরকে বলে যে শিয়াহোর গত 3 বছরের কল রেকর্ডস আর তার সঙ্গে দেখা করা লোকেদের একটা লিস্ট বের করো, আর তার সাথে সাথে ফাংকে ধরার জন্য লুকআউট নোটিশও জারি করে দেয়, যাতে করে সে চাইলেও এই দেশ ছেড়ে কোথাও পালাতে না পারে। তো এদিকে ফরেন্সিক রিপোর্ট থেকে তারা জানতে পারে যে ফাং নিজের মুখে যে লবণটা ঘষত সেটা একটা ছোট্ট গ্রাম থেকে আনা হয়েছিল। তারা খুব জলদি ওই গ্রামে চলে যায় আর অবশেষে ফাংয়ের বাড়ি খুঁজে বের করে ফেলে। এখানে লুক বলে যে তার কোনো অপরাধ এখনো প্রমাণ হয়নি, তার উপর শুধুমাত্র সন্দেহ করা হচ্ছে, তাই তার উপরে কেউ কোনো গুলি চালাবে না। তো এখন পুলিশের ফোর্স ফাংয়ের বাড়িতে ঢোকে, কিন্তু অনেক খোঁজার পরেও তারা সেখানে তেমন কিছুই পায় না। ফাংয়ের স্ত্রীর ছায়ের পাশে রাখা তাজা ফুল দেখে লুক বুঝতে পারে যে হয়তো ফাং আশেপাশেই রয়েছে, আর খুব বেশি চান্স রয়েছে যে কাল সে এখানে অবশ্যই আসবে, কারণ কালকে তার স্ত্রীর জন্মদিন ছিল। তো লুক এখন সবাইকে অর্ডার দেয় যে সকল জিনিসপত্র আবারও যার যার জায়গা মতো রেখে দাও, একেবারে যেন মনে না হয় আমরা এখানে এসেছিলাম। এরপর তারা জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ফেলে, যাতে করে আগামীকাল ফাং এখানে আসার সাথে সাথে তারা তাকে ধরে ফেলতে পারে। আর এখানে তাদের ধারণা একেবারেই সঠিক ছিল, কারণ আমরা ফাংকে দেখতে পাই যে কিনা পরদিন সেখানে ফিরে এসেছিল। তার চেহারায় এক অদ্ভুত রকমের হতাশা ছিল, যেন সে খুব বড় কোনো ভুল করে ফেলেছে। এরপর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদের তার অসুস্থ স্ত্রীকে দেখানো হয়, যার অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। তার ক্যান্সার ধরা পড়েছিল, আর ফাংয়ের কাছে এতটা টাকাও ছিল না যে সে তার স্ত্রীর চিকিৎসা করাতে পারবে। ফাংয়ের আর তার স্ত্রীর কষ্ট একেবারে সহ্য হচ্ছিল না, যার কারণে একদিন সে রাগে নিজের স্ত্রীর গলা টিপে তাকে মেরে ফেলে। তার স্ত্রীর মৃত্যু একেবারে স্বাভাবিক ছিল না, আর সে ক্যান্সারেও মারা যায়নি, তাকে খুবই নির্মমভাবে খুন করা হয়েছিল, যেটার জন্য ফাং নিজেকে কখনোই ক্ষমা করতে পারত না। সে এভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার নজর কিছু কুকুরের উপরে পড়ে, যেগুলো এখনও বাঁধা ছিল। সে বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এরপর সে সোজা যাওয়ার বদলে নিজের বোট ঘোরাতে শুরু করে, আর সিসিটিভি ক্যামেরা দিয়ে তার উপরে সব সময় যেহেতু নজর রাখা হচ্ছিল, তাই পুলিশেরাও এই ব্যাপারটা দেখে ফেলে। কিন্তু হঠাৎ করে সে সবার চোখের সামনে থেকে কোথায় যেন গায়েব হয়ে যায়। এরপর পুলিশ সাথে সাথে অ্যাকশনে নেমে পড়ে ফাংকে খোঁজার জন্য। এরই মাঝে শিয়াহোর ফোন রেকর্ডস আর জেলখানার সিসিটিভি ফুটেজ তাদের সামনে চলে আসে, আর তারা সেখানে যেটা দেখতে পায় সেটা দেখে তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। কারণ লুক দেখতে পায় যে ফাং গত 3 বছর ধরে শিয়াহোর সঙ্গে বারবার দেখা করতে আসতো, আর রেকর্ডিংয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল যে তারা দুজন একে অপরকে খুব ভালোভাবে চেনে। এরপর লুক সাথে সাথে শিয়াহোর দিকে বন্দুক তাক করে ধরে, কারণ তার মনে হচ্ছিল যে শিয়াহো নিজেও ফাংয়ের সঙ্গে হাত মিলিয়েছে। আর এখন অন্য কোনো রাস্তা না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য শিয়াহো তাদের কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নেয়, কিন্তু সে আসলে কাউকে আঘাত করতে চায়নি, তাই সে তাদের সবাইকে লক করে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা ফাংকে দেখতে পাই যে কিনা তার পিছু নেওয়া পুলিশদেরকে একে একে মেরে শেষ করে দিচ্ছিল। এরপর লুক নিজের লোকেদেরকে অর্ডার দেয় যে শিয়াহো ওদের সঙ্গে হাত মিলিয়েছে, ওকেও আটকাও, আর দরকার পড়লে ওকে গুলিও করে দিতে পারো। এই কথা শুনে সিন একেবারে ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি শিয়াহোকে খুঁজতে শুরু করে। এরই মাঝে ফাং যখন নিজের বাড়িতে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে তার স্ত্রীর ছাই সেখানে নেই। এইসব কিছু দেখে সিন দ্রুত ওখানে ফিরে আসে আর তাকে ওই ছাই দেখিয়ে বলে, এবার অন্তত শিয়াহোর পিছু ছেড়ে দাও, নইলে তুমি তোমার স্ত্রীর অস্থি আর কখনোই পাবে না। কিন্তু ফাং এই কথা শুনে রাগে তার উপরে হামলা করে দেয়, আর এখানে এই দুজনের মাঝে মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। সিন নিজেও তলোয়ার চালানোতে অনেক দক্ষ ছিল। ফাং বলে যে তোমার এই দক্ষতা শুধুমাত্র খেলার জন্য, কারণ আসল মার্শাল আর্ট এভাবে খেলা দেখানোর জন্য নয়, বরং মানুষকে মারার জন্য হয়। সে সিনকে খুবই বাজেভাবে আহত করে ফেলে, আর তাকে যখন সে প্রায় মারতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে শিয়াহো চলে আসে। শিয়াহো দেখে যে সিনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সে তাড়াতাড়ি তাদেরকে অ্যাম্বুলেন্স পাঠাতে বলে, কিন্তু তার কথা কে শুনবে, কারণ ফাং তো সকল অফিসারদেরকে ইতিমধ্যেই মেরে ফেলেছিল। এইখানে শিয়াহোকে সাহায্য করার মতো কেউ ছিল না। কিন্তু ঠিক তখনই শিয়াহো ফাংকে দেখতে পায় যে কিনা তার সামনে দিয়ে চলে যাচ্ছিল। সিন তাকে লড়াই করতে নিষেধ করে দেয়, কিন্তু শিয়াহো এবার আর তার কথা শোনে না। সে ফাংয়ের উপরে হামলা করে বসে, আর দুজনের মাঝে মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। এরই মাঝে ফাংয়ের হাত থেকে তার স্ত্রীর অস্থির ওই পাত্রটা পড়ে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়।
এটা দেখে ফাং রাগে পাগল হয়ে যায়, কারণ এটাই ছিল তার প্রিয়তমা স্ত্রীর শেষ স্মৃতি। সে শিয়াহর উপরে পাগলের মতো হামলা করে দেয় আর লড়াই করতে করতে তারা দুজন একেবারে পানিতে পড়ে যায়। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ফাং একজন পুলিশকে মেরে তার স্পিড বোট দখল করে নেয়। লুক তার বোটের পিছু নেয়, কিন্তু ফাং ওই বোট চালককেও মেরে ফেলে। আর কিছুটা দূরে যাবার পরে ফাংকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়, কিন্তু ফাং নিজের প্রাণের পরোয়া না করে ফুল স্পিডে তার বোটটাকে পুলিশ বোটের সঙ্গে ধাক্কা লাগায়, আর তারা পানি থেকে বের হতে হতে ফাং সেখান থেকে পালিয়ে চলে যায়। খুব জলদি সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে আর তারা সিনকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শিয়াহো এখনও একজন পলাতক আসামি ছিল, কারণ পুলিশেরা মনে করছিল যে শিয়াহো নিজেও ফাংয়ের সঙ্গে হাত মিলিয়েছে আর এইসব খুন করে বেড়াচ্ছে। সে এখন লুকের সঙ্গে কন্ট্যাক্ট করে আর বলে যে দেখো, আমি ফাংয়ের সঙ্গে হাত মেলাইনি, তোমরা আমাকে ভুল বুঝছো। শিয়াহো আরও বলে যে সে নিজেই জেলখানাতে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সে বলেছিল যে সে আমাকে নিজের গুরু মানে আর আমার কাছ থেকে কুংফু শিখতে চায়। ওই সময় আমার একটুও ধারণা ছিল না যে ভবিষ্যতে সে এই বিদ্যা ব্যবহার করে মানুষের প্রাণ কেড়ে নেবে। একদিন সে নাম্বার 1 হওয়ার জন্য আমাকেও চ্যালেঞ্জ করেছিল, কিন্তু আমি লড়তে পরিষ্কার মানা করে দেই। লুক জিজ্ঞাসা করে যে তাহলে তুমি এর ব্যাপারে আমাকে আগে কেন জানাওনি? এর জবাবে শিয়াহো বলে যে যদি আমি আপনাকে আগেই বলে দিতাম যে আমি ওর সঙ্গে আগেই দেখা করেছি, আমি ওকে চিনি, তাহলে আপনার আর আমাকে দরকারই পড়তো না। আপনি আমাকে জেলখানা থেকে কখনোই বের করতেন না, আর আমি আমার সিনকে কখনোই বাঁচাতে পারতাম না। সে আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ওর সঙ্গে না লড়াই করি তাহলে ও আমার স্ত্রী সিনকে মেরে ফেলবে। এই কারণে আমাকে জেল থেকে বের হওয়ার জন্য এই চালটা চালতে হয়েছিল। শিয়াহো এতদিন এই ব্যাপারগুলো লুকিয়ে রেখেছিল, কারণ তার বিশ্বাস ছিল যে পুলিশ ফাংকে ধরে ফেলবে আর সে খুব জলদি আবারও জেলখানাতে ফিরে যাবে। কিন্তু আজকে যা হয়েছে সেটা দেখে সে বুঝতে পারে যে সিনকে বাঁচাতে হলে তাকেই ফাংকে মারতে হবে। পুলিশের কাজ নয় ফাংকে ধরতে পারা। লুক তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে শিয়াহো নিজের মন স্থির করে ফেলেছিল। এরপর সে এখান থেকে চলে যায় আর খুবই জলদি সেখানে কমিশনার চলে আসে আর লুককে জানায় যে তাদের সিনিয়রেরা তাদের দুজনকেই এই কেস থেকে সরিয়ে দিয়েছে। লুক বলে যে কিন্তু স্যার, এভাবে তো ওই খুনি আমাদের হাত ফসকে বেরিয়ে যাবে। কিন্তু এখন তাদের করার কিছুই ছিল না, কারণ এই অর্ডারগুলো উপর মহল থেকে এসেছিল, যেগুলো তারা কোনোভাবে অমান্য করতে পারবে না। এরপর আমরা শিয়াহোকে দেখতে পাই যেখানে নিজের কাজের জন্য খুবই অনুতপ্ত ছিল। ফাং জেলে গিয়ে চিঠি লিখে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করত। এখানে শিয়াহোর বিশ্বাসই হচ্ছিল না যে সে একজন খুনিকে ট্রেনিং দিয়ে তাকে সাহায্য করেছে। তার এখন এটাই মনে হতে শুরু করে যে ফাং হয়তো ঠিকই আছে, কারণ মার্শাল আর্টস হয়তো প্রাণ কেড়ে নেবার জন্যই। তো যাই হোক, জেলখানা থেকে বের হবার পরপরই যদি সে ফাংকে মেরে ফেলতো তাহলে আজকে ফাং সিনের কোনো ক্ষতি করতে পারতো না। এই ব্যাপারটা ভাবতে ভাবতে শিয়াহো অনেক আফসোসে একেবারে ডুবে যায়। অন্যদিকে আমরা লুককে দেখতে পাই যে কিনা এই কেস থেকে বাদ পড়ার পরেও এই কেস নিয়ে আড়ালে কাজ করে যাচ্ছিল। ঠিক তখনই সে একটা গোপন দরজার পেছনে কিছু মানুষের নাম লেখা দেখতে পায়, যাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই ফাং মেরে ফেলেছিল। কিন্তু সেখানে একটা নাম এখনো বাকি ছিল, যেটা দেখে লুক তাড়াতাড়ি ওই মানুষটার ব্যাপারে খোঁজ খবর নেয় আর তার কাছে যেতে শুরু করে। অন্যদিকে আমরা ফাংকে দেখতে পাই যে কিনা তার কাছে পৌঁছে গিয়েছিল যে লোকটার নাম সে লিখে রেখেছিল। আর ফাংয়ের এই শিকার কুংফু ছেড়ে দিয়ে একজন অতি সাধারণ ট্রাক ড্রাইভারের কাজ করত। ফাং তার ট্রাকের পিছু নেয় আর সেটার সামনে এসে দাঁড়ায়, কিন্তু এবার যা হয় সেটার জন্য ফাং একেবারে প্রস্তুত ছিল না, কারণ ট্রাক থেকে শিয়াহো বাইরে বেরিয়ে আসে আর সে ওই লোকটাকে আগে থেকেই বিপদের ব্যাপারে সাবধান করে দিয়েছিল। তো যাই হোক, ফাং শিয়াহোকে দেখে বলে যে আমাকে দেখে যেহেতু তুমি পালাওনি, এর মানে তুমি আমার সাথে লড়াই করতে প্রস্তুত, আর আমি তো তোমার এই রূপটাই দেখতে চেয়েছিলাম। এরপর তারা দুজন একে অপরের সামনে এসে দাঁড়ায় আর ফাংয়ের হাতের চামড়া দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই লড়াইটা একেবারেই সহজ হবে না। তো দুজনের মাঝে মারাত্মক ফাইট শুরু হয়ে যায় আর ফাং তার উপরে একের পর এক মারাত্মক সব আঘাত করতে শুরু করে, কিন্তু সে শিয়াহোকে একেবারেই ছুঁতে পারছিল না। শিয়াহো শুরুতে পাল্টা কোনো হামলা করে না, সে শুধুমাত্র ফাংয়ের লড়াই করার ধরনটা মন দিয়ে দেখতে থাকে। কিন্তু ফাংয়ের কাছে এতটা ধৈর্য ছিল না, সে নিজের হামলার স্পিড দ্বিগুণ বাড়িয়ে দেয়। সে শিয়াহোর উপরে বেশ কয়েকটা ভয়ঙ্কর আঘাত করে, যার ফলে শিয়াহোকে এখন পাল্টা লড়াই করতেই হয়। তো এখন ফাং নিজের গ্র্যাপলিং টেকনিকটা শিয়াহোর উপরেই ব্যবহার করে, কিন্তু শিয়াহো মাছের মতো তার হাত ফসকে বেরিয়ে যাচ্ছিল। এরপর শিয়াহো তাকে প্রচণ্ড মারতে থাকে আর জোরে একটা কিক মেরে তাকে অনেক দূরে ফেলে দেয়, যার কারণে ফাং একটা চলন্ত ট্রাকের নিচে পিষে যেতে থাকে।
কিন্তু ঠিক সেই মুহূর্তে শিয়াহো তাকে পেছন থেকে টেনে বের করে, কারণ সে ফাংকে নিজের হাতে মারতে চেয়েছিল। সে চায়নি ফাং কোনো দুর্ঘটনায় মারা যাক। তো এখানে নিজেকে হারতে দেখে ফাং ওখান থেকে এখন পালাতে শুরু করে, কিন্তু শিয়াহো এখন আর তার পিছু ছাড়ে না। কিছুটা দূরে আসতে তাদের দুজনের মাঝে আবারও লড়াই শুরু হয়ে যায়, আর এবারের লড়াইয়ে ফাং খুবই বাজেভাবে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই শিয়াহোর হাত থেকে তার বাঁশটা ফসকে নিচে পড়ে যায়। তারা দুজন তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল, আর তাদের মাঝখান দিয়ে বেশ কয়েকটা গাড়ি পার হয়ে যায়, যার কারণে ফাং কিছুটা বিশ্রাম নেবার সুযোগ পেয়ে যায়, যেটা শিয়াহোর জন্য মোটেও ঠিক ছিল না। তো যাই হোক, রাস্তা ক্লিয়ার হতেই ফাং নিরস্ত্র শিয়াহোকে তার বাসটা ফেরত দিয়ে দেয়। এরপর তারা আবারও লড়াই শুরু করে দেয়। তো এখানে ফাংকে সকল টেকনিক্সগুলো শিয়াহো নিজেই শিখিয়েছিল, তাই ফাং তাকে এত সহজে মারতে পারছিল না যতটা সহজে সে তার বাকি বিপক্ষ লোকেদেরকে মেরে ফেলেছিল। তো এখানে লড়াই করতে করতে ফাং ক্লান্ত হয়ে যায়, আর এই সুযোগ নিয়ে শিয়াহো তাকে জোরে একটা লাথি মারে। এরপর সে নিজের দুই হাত দিয়ে ফাংয়ের মাথার উপরে মারে, যার কারণে ফাং একেবারে অবশ হয়ে যায়। কিন্তু শিয়াহো এখানেই থেমে যায় না, সে ফাংকে পাগলের মতো পেটাতেই থাকে, আর সবশেষ একটা ভয়ঙ্কর পাঞ্চ দিয়ে ফাংকে সে মাটিতে ফেলে দেয়। শিয়াহো তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ফাং প্রাণ ভিক্ষা চেয়ে তার কাছ থেকে হার মেনে নেয়। ফাং বলে যে একবার নিজের দিকে তাকাও, তুমি তো এই শিয়াহোকেই দেখার অপেক্ষায় ছিলে, তাই না? আসো, আমাকে মেরে ফেলো। শিয়াহো ওই সুতোর দিকে তাকায়, যেটা সিন তাকে দিয়েছিল নিজের উপরে কন্ট্রোল রাখার জন্য, কিন্তু এখন সেটার উপরে রক্ত লেগে থাকতে দেখে শিয়াহোর নিজের উপরে ঘৃণা হতে শুরু করে। শিয়াহো তাকে মারতে নিষেধ করে দেয়, কিন্তু ফাং সুযোগ পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শিয়াহো তার পা ধরে তাকে নিচে ফেলে দেয়। তারা দুজন তখন একেবারে রাস্তার মাঝখানে পড়েছিল, আর তাদের উপর দিয়ে অনেক গাড়িও পার হয়ে যায়। আর এই সুযোগ নিয়ে ফাং শিয়াহোর উপরে হামলা করে বসে। সে শিয়াহোকে সাথে নিয়েই মরতে চেয়েছিল, কিন্তু শিয়াহো তাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে। শিয়াহো গাড়িগুলোর হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে যায়, যেটা তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। ফাং তার কাছে চলে আসে আর বলে যে আমার এখন পর্যন্ত সকল প্রতিপক্ষদের মাঝে তুমি সবচেয়ে শক্তিশালী, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো যে মার্শাল আর্টস মানুষের প্রাণ নেওয়ার জন্য হয়, কিন্তু তুমি তো প্রাণ নেয়ার বদলে নিজেকে আটকে রেখেছিলে। তো এখন শিয়াহোকে মারার আগে ফাং তাকেও স্ট্যাম্পটা দিয়ে দেয়, যেটা সে বাকিদেরকে দিত। শিয়াহো বুঝে গিয়েছিল যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে, কিন্তু শিয়াহো যখন নিজের চোখ খোলে তখন সে ফাংকে নিজের পাশেই মরে পড়ে থাকতে দেখে। আসলে ফাং যখন তাকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে লুক চলে আসে, আর সে ফাংকে সারেন্ডার করতে বলে, কিন্তু সে যখন কথা শোনে না আর উল্টে লুকের উপরে হামলা করার চেষ্টা করে, তখন বাধ্য হয়ে লুক তাকে গুলি করে দেয়। তো যাই হোক, এখন 3 মাস পরে আমরা শিয়াহোকে দেখতে পাই যে কিনা এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল, আর সে যা যা করেছে সেটা জানার পরে জেলখানার কয়েদিরাও এখন তাকে অনেক সম্মান করতে শুরু করে। লুক তার সঙ্গে দেখা করতে আসে আর বলে যে আমরা তোমার কেসের ব্যাপারে আবারও তদন্ত করার জন্য আদালতে আপিল করেছি, তুমি হয়তো খুব জলদি রিলিজ পেতে যাচ্ছ। শুধু তাই নয়, লুক চেয়েছিল যে বাইরে আসার পরে শিয়াহো যেন পুলিশদের মার্শাল আর্ট শেখায়। এই সব কিছুর পরে শিয়াহোকে সসম্মানে জেল থেকে রিলিজ করে দেয়া হয়, আর বাইরে আসার পরে সে একটা মার্শাল আর্ট স্কুল খোলে, যেখানে সে বাচ্চাদের মার্শাল আর্ট শেখাতো। সে প্রত্যেকটা দুর্বল মানুষকে শক্তিশালী হয়ে উঠতে দেখতে চেয়েছিল, কিন্তু নাম্বার 1 হওয়ার চিন্তা তার মাথায় আর কখনোই আসেনি। আর এরই সাথে সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।